হতাশায় দিন কাটছে সেন্ট মার্টিনবাসীর। চলছে ভরা পর্যটন মৌসুম। বিগত বছরগুলোতে এই সময়ে পর্যটকে সরগরম থাকত প্রবাল সমৃদ্ধ দেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন। হেমন্ত ও শীতের কুয়াশা মাখা প্রকৃতিতে সাগরের শান্তরূপ বিদ্যমান সময় পর্যন্ত চলমান থাকে দ্বীপে পর্যটক আনাগোনা। এ 4 মাসের আয়ে চলে বাকি 8 মাসের খরচ। গত 2 দশক ধরে পর্যটনে নির্ভর দ্বীপবাসী পূর্বপুরুষদের পেশা মাছ ধরা ধীরে ধীরে ছেড়ে দিয়েছে পুরোদমে চাষাবাদও। গত মৌসুম হতে 2 দশকের আয়ের উৎস পর্যটন সেবায় প্রতিবন্ধকতা তৈরি হওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ আমলে দ্বাদশ জাতীয় নির্বাচনের শুরুর আগে দ্বীপে গণহারে পর্যটক আসার উপর বিধিনিষেধ আরোপের তোড়জোড় শুরু হয়। দ্বীপের জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষার নামে নিবন্ধনের মাধ্যমে স্বল্প সংখ্যক পর্যটক যাওয়া আসার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয় সরকার। দ্বীপবাসীর দাবি, বছরে 4টি মাস যেহেতু দ্বীপে পর্যটক সমাগম হয়, সেহেতু এ 4 মাস চাহিদা মতো পর্যটক আসুক এবং বাকি 8 মাস দ্বীপের প্রাণ প্রকৃতির সমতা রক্ষায় কাজ চলুক। সেন্ট মার্টিনবাসীর আন্দোলনের পর্যটক সীমিত কারণে কাগজে কলমে উদ্যোগ তখন আর নেওয়া হয়নি। কিন্তু বিধিবাম দ্বীপে পর্যটনের দেয়াল হয়ে দাঁড়ায় মিয়ানমারের রাখাইনে শুরু হওয়া সরকার ও আরাকান আর্মির যুদ্ধ। তাদের গোলায় নাফ নদী হয়ে চলা ট্রলারের স্থানীয় পর্যটক এবং এদেশের সরকারি কর্মজীবীরা আক্রান্ত হওয়ার পর আর অনুমোদন পায়নি টেকনাফ, দমদমিয়া ঘাট ও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল। অঘোষিত বন্ধ হয়ে যায় কাঠের বোট সার্ভিসও। এতে এক প্রকার বন্ধ হয়ে যায় পর্যটক আসা যাওয়া। এরই মাঝে চলতি বছরের শুরুতে চলে দ্বাদশ জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ আবারও সরকার গঠন করেও অল্প দিনে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়। দেশের হাল ধরেন ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার। সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আওয়ামী লীগের আমলে নেওয়া সেই সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হয়। নানা দেন দরবার ও প্রতিবাদের পরও নিষিদ্ধের মাধ্যমে দৈনিক 2000 পর্যটক দ্বীপে আসার অনুমতি পায়। মৌসুমের প্রায় 2 মাস পর 1 ডিসেম্বর হতে শুরু হয়েছে সরকারি সিদ্ধান্ত মেনে সেই যাত্রা। 3টি পর্যটকবাহী জাহাজ কক্সবাজার শহর হতে যাত্রী তুলে দ্বীপে এলেও স্বস্তিতে নেই দ্বীপের মানুষ। দ্বীপের ব্যবসায়ী নেতা নূর মোহাম্মদ বলেন, পর্যটনের ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয়রা যুক্ত। অনেকে নিজের ভিটার খালি অংশে ইকো ট্যুরিজম সিস্টেম, আবাসিক ও ঘরোয়া খাবারের ঘর তৈরি করে পর্যটক সেবা দিয়ে এসেছেন, চালিয়ে আসছেন ভ্যান। প্রতিদিন বাড়তি পর্যটক এলে দামি হোটেল মডেলের মতো এদের কটেজে নিত্য পর্যটক মিলত। আয় ছিল চলমান। আর ঢাকা, চট্টগ্রাম কিংবা বাইরের বিত্তশালী ব্যবসায়ীরা, আমলাদের স্বজনরা দ্বীপে এসে গড়েছেন বহুতল ভবন, আবাসন, খুলেছেন আধুনিক রেস্তোরাঁ। এসব হোটেলের সঙ্গে রয়েছে জেলা, শহর কিংবা দেশের বিভিন্ন এলাকার দামি হোটেলগুলোর কর্পোরেট চুক্তি। তিনি আরও বলেন, চলতি সময়ে দৈনিক হাতে গোনা যেসব পর্যটক আসছে তাদের পাস পেতে বুকিং করা হোটেলের নাম দরকার পড়ায় আগাম বুকিং পাচ্ছে দ্বীপের বহুতল হোটেলগুলো। এতে করে জনশূন্যই যাচ্ছে স্থানীয়দের কটেজ, ফলে আয়হীন থাকছে স্থানীয়দের জীবন, ফলে সংকটের আবরণ কেবল বাড়ছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপবাসীরা কেমন আছেন, তাদের প্রাত্যহিক জীবনযাত্রা কেমন তার খোঁজ কেউ নিচ্ছে না। চলমান তরুণ প্রজন্ম পর্যটনেই আয়ের পথ মাথায় নিয়ে বড় হয়েছে, ফলে তারা অন্য পেশায় হঠাৎ নিজেদের সম্পৃক্ত করতে পারছেন না। তাই দ্বীপের 10,000 মানুষের মাঝে স্বল্প সংখ্যক লোক পুরনো পেশা মাছ ধরছে। বাকিদের জীবন ধারণ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তাই সরকার বা প্রশাসনের কাছে আমাদের সবার আবেদন, এমনই অভিযোগ এই দ্বীপবাসীর, প্রকৃতি রক্ষায় নিয়মতান্ত্রিক পালন নিশ্চিতের মাধ্যমে মৌসুমের 4 মাস পর্যটক সমাগম সহজতর করুন। এতে সংকট উত্তরণ সম্ভব। সেন্ট মার্টিন নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 700 শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দিবে শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার 10 ডিসেম্বর সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান সম্পন্ন হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক শায়খ আহমদুল্লাহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম চুক্তিতে স্বাক্ষর করেন। বিগত 12 নভেম্বর অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক সংকট সাময়িক নিরসনের উদ্দেশ্যে দেশি বিদেশি অনুদান স্পন্সর পাওয়ার বিষয়ে প্রশাসনগত 3 ডিসেম্বর কমিটি গঠন করে। তারই প্রেক্ষিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে এমওইউ স্বাক্ষর হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে স্থায়ী হল নির্মাণ না হওয়া পর্যন্ত অস্থায়ী আবাসন নিশ্চিত করতে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের 700 মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, স্বাস্থ্যসম্মত খাবার এবং একাডেমিক যোগ্যতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেবে ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসন প্রক্রিয়া শিক্ষার্থীদের ফলাফল, দরিদ্রতা, পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করে 100%, 75%, 50% ও 25% স্কলারশিপের ব্যবস্থা করা হবে। অস্থায়ী আবাসনে উন্নত মানের লাইব্রেরি সুবিধা ও কম্পিউটার ল্যাব থাকবে। শিক্ষার্থী ভাষাগত দক্ষতা ও নানা ধরনের সফট স্কিলের অর্জনের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন ধরনের শিক্ষা প্রশিক্ষণ কোর্স সুবিধা প্রদান করা হবে। উক্ত আবাসনের যাবতীয় ব্যয় আস-সুন্নাহ ফাউন্ডেশন বহন করবে বলে জানিয়েছেন। তবে অস্থায়ী আবাসন থেকে ক্যাম্পাসে যাতায়াতের পরিবহন ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে। অকৃষি খাস জমি ব্যবস্থা করতে পারলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হল তৈরি করে দেওয়ার প্রস্তাবনা দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানব কল্যাণের নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান, যা 2017 সালে বাংলাদেশ ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শায়খ আহমদুল্লাহ সম্পর্কে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। 2021 সালে করোনার সময় মুক্তি পায় পুষ্পা দ্য রাইজ। করোনা শুরুর ঠিক পরপর যখন বক্স অফিসের বেহাল দশা, সেই সময়ে যেন হাল ফেরান আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি। সব মিলিয়ে আয়টা 300 কোটি রুপির উপরে ছিল। 3 বছর পর ডিসেম্বর মাসের 5 তারিখে প্রেক্ষাগৃহে এলো ছবির দ্বিতীয় পর্ব, পুষ্পা দ্য রুল। মুক্তির দিন নজির গড়ল এই ছবিটি। হিন্দি ভাষায় সব ছবিকে পেছনে ফেলে প্রথম ভারতীয় ছবি, যা প্রথম দিনে আয় করলো 175 কোটি রুপি। 3 দিন পার হলো আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা 2। বক্স অফিসে দুর্দান্ত ফল করছে এই ছবিটি। বিশ্বব্যাপী 500 কোটি রুপি সংগ্রহ করে ফেলেছে ইতিমধ্যে। হিন্দুস্তান টাইমস অনুসারে পুষ্পা 2 দ্য রুল 4 ডিসেম্বরের ভারতে প্রিমিয়ারের দিন 10.65 কোটি রুপি আয় করেছিল। ছবিটির প্রথম দিন বৃহস্পতিবার সংগ্রহ করে 164.5 কোটি রুপি এবং প্রথম শুক্রবার ছবির আয় ছিল 93.8 কোটি রুপি। সংগ্রহ 42.89% হ্রাস পেলেও শুক্রবার ছবিটির ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল। শনিবার ছবিটি ভারতে আয় করেছে প্রায় 115.58 কোটি রুপি। আর এই 3 দিনের সংগ্রহকে জোড়ালে পুষ্পা 2 এর সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ভারতের বাজারে 383 কোটি রুপিতে। মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা 2 দ্য রুল। এটি এস.এস. রাজামৌলির RRR-কেও টপকে শীর্ষস্থান দখল করেছে এবং যে কোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় উদ্বোধনের খেতাব পেয়েছে সুকুমারের পুষ্পা 2। রামচরণ জুনিয়র NTR অভিনীত RRR এর প্রথম দিনে আয় ছিল 133 কোটি রুপি, যেখান থেকে অনেকটাই এগিয়ে পুষ্পা 2। এদিকে হিন্দি ভাষার ছবি হিসেবে এতদিন সর্বাধিক আয়ের মুকুট দখলে ছিল শাহরুখ খানের জওয়ান ছবিটি। হিন্দি ভাষায় প্রথম দিনেই নিরিখে এই ছবির আয় ছিল 65.5 কোটি। সেদিক থেকে কিছুটা এগিয়ে পুষ্পা 2। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।
আবারও কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান, নিরাপত্তা উদ্বেগে ভারত। পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সম্প্রতি আরও সহজ করেছে বাংলাদেশ। মূলত পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের সিকিউরিটি ক্লিয়ারেন্সি বাধ্যবাধকতা তুলে নিয়েছে ঢাকা। এতে এখন থেকেই সহজে বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানিরা। ঢাকার নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির এই পদক্ষেপে আরও কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। আর এতে করে নিরাপত্তা উদ্বেগে পড়েছে ভারত। 7ই ডিসেম্বর রোজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনের এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ক্রমেই আরও দৃঢ় হতে যাওয়া সম্পর্ক এবং উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান নৈকট্যের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য আবেদন করার আগে নিরাপত্তায় ছাড়পত্র পাওয়ার প্রয়োজনীয়তা তুলে নিয়েছে। 2019 সালে এই ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তা বিষয়টি চালু করা হয়েছিল। এনডিটিভি বলছে, 2019 সালে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্সি নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছিল। তবে গত 2 ডিসেম্বর বাংলাদেশ এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত 3 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার একদিন আগে পাকিস্তানিদের জন্য ভিসা নীতিতে এই পরিবর্তন আসে। বিশেষ করে গত নভেম্বর মাসে বাংলাদেশ সরকার করাচি থেকে সরাসরি চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ বেশ মনোযোগ আকর্ষণ করেছে। এনডিটিভির দাবি, খালেদা জিয়ার দল ঐতিহাসিকভাবে শেখ হাসিনার আওয়ামী লীগের বিপরীতে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। আর হাসিনার দল বছরের পর বছর ধরে নিজেদের ভারতপন্থী অবস্থানই ধরে রেখেছে। পাকিস্তানের প্রতি বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও ভারতে অনিশ্চয়তা বাড়ছে। বাংলাদেশের রাজনীতির বিশেষজ্ঞ এবং অস্ট্রেলিয়ায় সিডনি পলিসি অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের নির্বাহী পরিচালক মুবাশ্শর হাসান দ্য প্রিন্টকে জানিয়েছে, এটি পরিবর্তন নয় বরং বাংলাদেশের একটি ভারসাম্যমূলক আচরণের ইঙ্গিত দেয়। বাংলাদেশি কর্মকর্তারা অবিরামভাবে বলছেন তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, যদিও ভারত এর প্রতিদান দিচ্ছে না। তারা শুধু হাসিনাকেই আশ্রয় দেয়নি। ভারতীয় রাজনীতিবিদরা বাংলাদেশের বিষয়ে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে জলাময়ী মন্তব্য দিচ্ছেন। তিনি আরও বলেন, মনে হচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে বাংলাদেশের প্রশাসন ইঙ্গিত দিচ্ছে তারা ভারতীয় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আর দক্ষিণ এশিয়ার রাজনীতি দেখবে না। এটাও বুঝতে হবে যে ভারতের প্রতিবেশী প্রথম নীতিও লন্ডভন্ড হয়ে গেছে। এনডিটিভির দাবি, পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশের নিরাপত্তা ক্লিয়ারেন্সি তুলে দেওয়া ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যগুলোতে বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক ল্যান্ডস্কেপ এই অঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোকে সহায়তা করতে পারে এমন উদ্বেগও বাড়ছে। এ বিষয়ে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এরকম নিত্য নতুন সকল আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর এই প্রথম জনসমুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী 8ই ডিসেম্বর তিনি নিউ ইয়র্কেই আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছেন বিএনপি। মূলত গত 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে। কিন্তু ওইসব ফাঁস হওয়া কল রেকর্ডগুলো বাদ দিলে শেখ হাসিনা এবারই প্রথম জনসম্মুখে বক্তব্য দিতে দেখা গিয়েছে।
তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তার নতুন করে ফিরে আসা তো কিছুই নাই। নিউ ইয়র্কে শেখ হাসিনার বক্তব্যে দাবি করা বিষয়টি অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি। শেখ হাসিনা যা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, দেশ এখনো দুর্বৃত্তদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব, কারণ আওয়ামী লীগ এই দেশে সৃষ্টির সাথে জড়িত। এদিকে আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন, এটি বাক স্বাধীনতা হরণ। তিনি বলেন, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া, আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করেছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ, এগুলো সব ফাঁকা আওয়াজ বলছিলেন তিনি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতির টিকে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ, এটিকে আমরা রাজনীতি বলতে পারি না। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেন তিনি। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সর্বশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন। এরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তার আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকার, নৈতিক জায়গায় থাকে না। তবে ওই ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই করুক, কথা বলে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না, কারণ তার সমস্ত জারিজুরি ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য উস্কানি প্রদান করছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে তার যেসব বক্তব্য সামনে এসেছে সেসব সম্বন্ধে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার কিছুদিনের মাথায় ভারতীয় হাইকমিশনারকে বলেন, শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন। প্রাথমিকভাবে ভারতে বসে শেখ হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে না দেখা গেলেও তিনি পর্যায়ক্রমে দুটি লিখিত বিবৃতি দেন এবং সর্বশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যে বক্তব্য দিয়েছেন এবং দিতে যাচ্ছেন এসব নিয়ে সরকারের অবস্থান জানতে তৌহিদ হোসেন সহ সরকারের একাধিক দায়িত্বপ্রাপ্ত সাথে যোগাযোগ করেছিল বিবিসি বাংলা, তবে তাদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষণ মহিউদ্দিন আহমেদ মনে করেন, বিদেশে বসে কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের বিষয়ে এসব প্রচারণা চালাচ্ছেন। পুরোটাই ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য। তারা যদি সক্ষম হতে পারে তাহলে তারা কাউন্টার প্রোপাগান্ডা দিয়ে ওটা সামাল দিবে। তাদের যদি সেই সক্ষমতা না থাকে তাহলে তারা কিসের রাজনীতি করে? আমার কথা হলো, আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও নাকি বিদেশে শাখা আছে। এখন তারা কি কাউন্টার প্রোপাগান্ডা করছে তা আমরা দেখতে চাই। সব তো একতরফা হওয়ার কথা না। তবে ভারত যদি বাংলাদেশের সাথে বৈরী আচরণ করে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।
সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নারিকেল জিঞ্জিরা খ্যাত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাতায়াত ও অবস্থানের উপর সব ধরনের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা। ৩ ডিসেম্বর বুধবার বিকেল 4:30টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্টস অব সভারেন্টির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাশরুফ আহমেদ বলেন, সেন্ট মার্টিন ভৌগোলিক অবস্থানগতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গা। ইতিমধ্যেই মিয়ানমার ও আরাকান আর্মি দ্বীপের মালিকানা দাবি করছে। এছাড়া মিয়ানমারের সরকারি ম্যাপেও এই দ্বীপকে তাদের নিজেদের বলে দেখানো হয়েছে। এমনকি আরাকানের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও নারিকেল জিঞ্জিরা দ্বীপের মালিকানা দাবি করছে। এখন দ্বীপের যাতায়াত অবস্থানে বাধা আসলে 10 থেকে 12,000 মানুষের জীবন জীবিকার একমাত্র উপায় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তখন মানুষ দ্বীপ থেকে বাধ্য হবে। ফলে পার্শ্ববর্তী মিয়ানমারের মগ, আরাকান ও ভারতীয় জেলেদের নারিকেল দ্বীপে আগমন বেড়ে যাবে। সুযোগ বুঝে তারা দ্বীপটি দখলে নেওয়ার চেষ্টা চালাবে। তিনি বলেন, সেন্ট মার্টিন কেন্দ্রিক পর্যটন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের জনগণ ভারতে চলে যাবে অবকাশ যাপন করতে। ফলে আমাদের দেশের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশে ভারতীয় পর্যটন শিল্প প্রতিষ্ঠিত হবে। এছাড়া দ্বীপে পর্যটন বন্ধ হয়ে গেলে দ্বীপবাসী বাধ্য হয়ে কুড়াল কেটে সেগুলো বিক্রি করা শুরু করবে। ফলে দ্বীপে পরিবেশগত ঝুঁকি তৈরি হবে। এমনকি দ্বীপে যাতায়াতের উপর বিধিনিষেধ দ্বীপবাসীর মৌলিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই সরকারকে অবশ্যই দ্বীপবাসী ও বাংলাদেশের সব নাগরিককে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ, অবস্থান ও চলাচলের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মশিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফুল কবির ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তামজিদ আহমেদ এবং স্টুডেন্টস ফর সভারেন্টির প্ল্যাটফর্মের আহ্বায়ক ও ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ। এ বিষয়ে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যেই বেহাল অবস্থা আছে সেটা দেখে পুরো ক্রিকেট বিশ্বই অবাক। বাংলাদেশের এই পরিণতিটা শুরু হয় যখন থেকে সিনিয়র ক্রিকেটাররা বিদায় নিতে শুরু করে। সর্বকালের সেরা কাপ্তান মাশরাফি বস বিদায় নেওয়ার পর থেকেই ধরে ফাটল। আর এই ফাটল আরও পাকাপোক্ত হয় সাকিব তামিম দ্বন্দ্বের হাত ধরে। তারপর মুশফিক মাহমুদুল্লাহর বিদায় আর সাকিবেরও প্রায় বিদায় হয়ে যাওয়ার পর্যায়ে থাকায় নতুন করে কেউ হাল ধরতে পারছে না তেমনভাবে। টি-20 খেলায় যদি বাংলাদেশ আগে ফিল্ডিং নিয়ে বিপক্ষকে 100 রানেও আটকে রাখে, তারপরও ভরসা জাগিয়ে রাখতে পারে না বাংলাদেশ সাপোর্টাররা যে ম্যাচটি আমাদের হাতেই আছে। ব্যাটিংয়ের এমন বেহাল অবস্থায় আছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম। তবে সেই সকল বাধা পেরিয়ে বাংলাদেশ পেল নতুন এক অস্ত্র নাহিদ রানাকে। ডানহাতি এই পেসার গতির ঝড় তুলে প্রতিপক্ষকে তুলোধুলো করছে বর্তমানে। তার এই পারফরমেন্স আশা যোগায় আগামী দিনের। তবে তাকে অবহেলায় রাখলে সময়ের ব্যবধানে ফুরিয়ে যাবে সেও। কারণ যারাই গতির ঝড় তুলেছে সকলের সমাপ্তি খুব শীঘ্রই হয়েছে ইনজুরির কারণে। আমাদের এবং বাংলাদেশের সাপোর্টারদের একটাই চাওয়া, সেটা হলো তাকে যেন যত্নে রাখা হয়, বুট থেকে তার প্রতি নজর রাখা হয়, যাতে ইনজুরি থেকে বেঁচে লম্বা সময় ধরে তার পারফরমেন্স মাঠে প্রভাবিত করে। তার খেলা দেখে মুগ্ধ সকলেই। নাহিদ রানা সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে। সেন্ট মার্টিনে ভেসে এলো যুবকের মরদেহ। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। মঙ্গলবার 3 ডিসেম্বর সকালে সেন্ট মার্টিনের সিটিভি পয়েন্ট এলাকায় মরদেহটি ভেসে আসে। ভেসে আসা মরদেহের বয়স আনুমানিক 30 হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। তবে এই মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান জানান, জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে এসেছে। মরদেহটির বয়স আনুমানিক 30 বছর। হয়তো এটি মিয়ানমারের কোনো নাগরিক হতে পারে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। মুসলমানদের বয়কট ও হামলার নির্দেশ দিলেন বিজেপি নেতা শুভেন্দু। উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে দিয়েছে ভারতে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেমলেট পরে পুলিশের উপস্থিতিতেই হাইকমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গিরা। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। অন্যদিকে বেনাপুল পেট্রোপুল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী। সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে ব্যাপক হামলা চালানো হয়। মুখোশ হেমলেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে হামলা চালায় পুরো সহকারী হাইকমিশন প্রাঙ্গণে। উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা, ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এদিকে বাংলাদেশের সীমান্তের সাথে বেনাপোল পেট্রোপোল অংশে ব্যাপক সমাবেশ করে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ। বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারীর নেতৃত্বে পেট্রোপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন মিছিল দেওয়া হয় মিটিংয়ের ভিতর থেকে। হুমকি দেওয়া হয় মুসলমানদের উপর হামলারও। বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী বলেন, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে বের করবে। দেশের এবং বিদেশের সমস্ত নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সামনে ডিফিকাল্ট সময় পার করে দেশ ও জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই। 1 ডিসেম্বর রোজ রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এ বাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া দেশ ও জাতির গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফেও কাজ করছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের জন্য সকলেই দোয়া করবেন। তিনি আরও বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করলে ইনশাল্লাহ ক্রান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। শুধু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেননি, পরবর্তীতে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে সেনাবাহিনীতে আপনারা অবদান রেখেছেন। আপনাদের অবদানের ফলশ্রুতিতে আমরা সেনাবাহিনীরা এখানে দাঁড়িয়ে আছি। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও 2023-24 অর্থবছরের শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 5 জনকে সেনাবাহিনী পদক, এসবিপি 5 জনকে অসামান্য সেবা পদক, ইউএসপি 18 জনকে বিশিষ্ট সেবা পদক, মোট 28 জন
সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান। অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছরই সেনা সদস্য এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। নতুন করে বড় বিপদে সাকিব আল হাসান। শেয়ার ব্যবসায়ী কারসাজিতে গত 24 সেপ্টেম্বর ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। তবে কারসাজির মাধ্যমে শেয়ার ব্যবসায় 90 লাখ টাকা মুনাফা করেছে সাকিবের প্রতিষ্ঠান। বুধবার 13 নভেম্বর BSEC প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটি সাকিব ও তার মায়ের নামে পরিচালিত বীমা কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কারসাজির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। BSEC প্রতিবেদনে জানা যায়, 2023 সালের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংগঠিত কারসাজিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসান। যে বেনিফিশিয়ারি অনার্স হিসেবে ব্যবহার করে শেয়ার বাজারে কারসাজি করা হয়, সেটি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। সেটি সাকিব ও তার মায়ের নামে বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসে খোলা হয়েছে। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম প্রায় 35 টাকা বা 85% বেড়েছে। ওই সময়ে সিরিজ লেনদেন বা নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়। এর সঙ্গে জড়িত ছিলেন শেয়ার বাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরু, সাকিব আল হাসান সহ তাদের নিকটাত্মীয়, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। ডিএসির তদন্ত ও BSECর প্রতিবেদনের তথ্য অনুযায়ী মাত্র 3 দিনে 65 টাকা 24 পয়সা ক্রয় মূল্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের 10,60,000 শেয়ার কেনা হয়। শেয়ার কেনা হয় সাকিব আল হাসান ও তার মায়ের বিউ হিসাবে। এজন্য প্রায় 7 কোটি টাকা বিনিয়োগ করা হয়। গত বছরের 12, 14 এবং 17 সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন দামে এসব শেয়ার কেনা হয়। এর মধ্যে প্রায় 10,21,000 শেয়ার কেনা হয় 12 ও 14 সেপ্টেম্বর। এই 2 দিনে কেনা সব শেয়ারই 5 দিনের ব্যবধানে বিক্রি করে দেন সাকিব আল হাসান। তাতে প্রতি শেয়ারে প্রায় 9 টাকা করে মুনাফা হয়। সব মিলিয়ে মুনাফা দাঁড়ায় 90 লাখ টাকা। গত 24 সেপ্টেম্বর শেয়ার নিয়ে কারসাজির সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা করে BSEC। ইশাল কমিউনিকেশনের আবুল খায়ের হিরু, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতলুব হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মুনার্ক মার্ট, লাভা ইলেকট্রোডস ও জাহিদ কামাল এসব ব্যক্তি প্রতিষ্ঠানকে একই সঙ্গে জরিমানা করা হয়। ইশাল কমিউনিকেশনকে সর্বোচ্চ 75 লাখ, সাকিব আল হাসানকে দ্বিতীয় সর্বোচ্চ 50 লাখ, আবুল খায়ের হিরুকে 25 লাখ, আবুল কালাম মাতলুবকে 10 লাখ, হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মুনার্ক মার্কে 1 লাখ, লাভা ইলেকট্রোডস ও জাহিদ কামাল নামে একজনকে 1 লাখ করে টাকা জরিমানা করা হয়। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। নতুন টার্মিনালে স্বস্তি, বাড়ছে আমদানি রপ্তানি, বাণিজ্যের সম্ভাবনা। যাত্রা শুরু করেছে বেনাপোল স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিকাল টার্মিনাল। এতে বন্দর এলাকায় কমে এসেছে যান ও পণ্যের জট, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যে এটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। স্থলভাগে বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয় যশোরের বেনাপোল বন্দর দিয়ে। তবে এতদিন জায়গা সংকটের কারণে যান ও পণ্যের জটের কবলে পড়তেন ব্যবসায়ীরা। এতে তাদের ভোগান্তির পাশাপাশি অনেক সময় ব্যবসায়ী লোকসানও গুনতে হতো। এসব সংকট সমাধানে বন্দরটিতে নির্মাণ করা হয়েছে নতুন টার্মিনাল। চলতি সপ্তাহে টার্মিনালটি উদ্বোধন করা হয়। এতে একসঙ্গে ভারতীয় পণ্যবাহী 1,500 ট্রাক পার্কিং ও চালকদের জন্য অত্যাধুনিক 3টি কমপ্লেক্স, থাকা খাওয়ার ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সুবিধা রয়েছে। SSR গ্রুপের প্রকল্প প্রকৌশলী মশিউর রহমান বলেন, বন্দরের
পরিধি বাড়ায় কর্মচাঞ্চল্য বেড়েছে। এছাড়া বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা, বন্দর এলাকায় কমছে যান ও পণ্যের জট। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বলেন, আগে ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকায় বন্দর এলাকায় সৃষ্টি হতো যানজট, তবে নতুন টার্মিনাল চালু হওয়ায় তা কমে গেছে। পাশাপাশি পণ্য বন্দরে রাখার কারণে তৈরি হয়েছে বাণিজ্যিক নিরাপত্তা। বন্দর এলাকায় যান ও পণ্যের জট কমে আসায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যে টার্মিনালটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, আগে বন্দরে গাড়ি ঢুকতে যা বাধার সম্মুখীন হতো সেটি আর এখন নেই। এতে অনেকটাই স্বাচ্ছন্দ্যে কাজ করা সম্ভব হচ্ছে। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বিপুল বলেন, নতুন কার্গো ভেহিক্যাল টার্মিনালটি চালু হওয়ায় বাড়বে আমদানি রপ্তানির বাণিজ্য, ফলে বাড়বে দেশের রাজস্বও। উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দরের নতুন কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে 329 কোটি টাকা। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। নতুন করে বিপাকে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়ে আছেন, কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এরই মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোনালাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের। সর্বশেষ গত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন। 10 তারিখের পর হাসিনার ফোন আলাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে, যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন। অন্যদিকে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়। অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানাও পড়েছেন তারা। সম্প্রতি প্রকাশিত একটি অডিও কল রেকর্ডে শোনা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়। শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে। জানা গেছে 10 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যুগে মহড়া দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মাঝে। 10 নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা, এলাকা ও ওয়ার্ড আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাসায়, কেউ গা ঢাকা দিয়েছে অন্য কোথাও। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতি ফেরার চেষ্টা করা রাজনৈতিক দেউলিয়াত্বের সমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 10 নভেম্বর রোববার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। সিঙ্গাপুরের আবাসিক হাইকমিশনারের সাথে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে, অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে দক্ষ শ্রমশক্তি পাঠানো যায়, এ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচিত সরকার নিয়ে আমির খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। এটা শুধু
সিঙ্গাপুর বলে নাই। সব কূটনৈতিকরা মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জামায়াতকে কিভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি এক এক সময়ে এক এক কাভারে আসতে চাই। কোনো সময় হিন্দু মুসলিম হয়ে আবার এখন ট্রাম্পের চিত্র নিয়ে আসছে। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে এটাই তার প্রমাণ। আমির খসরু বলেন, আওয়ামী লীগকে কেন ট্রাম্পের বেশে আসতে হবে, কেন হিন্দুদের অত্যাচারের বেশে আসতে হবে? আমরা আবারও বলছি, তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন মুলুকে আসার চেষ্টা করছে। তার অস্তিত্ব প্রমাণ করতে হলে নিজেকে দেশে আসতে হবে, কিন্তু তার সেটা নাই, ওই সমর্থনও নাই। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। গণতন্ত্র পুনরুদ্ধারে 10ই নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক দিল আওয়ামী লীগ। দেশে অপশাসন চলছে অভিযোগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে 10 নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছেন আওয়ামী লীগ। শনিবার 9 নভেম্বর দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। পোস্টে লেখা হয়েছে, 10 নভেম্বর আসুন, নূর হোসেন চত্বরে জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আপনিও অংশ নিন। 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকা রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। দিবসটিতে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করে থাকেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে এবার প্রথমবারের মতো দিবসটিতে মাঠের কর্মসূচি ঘোষণা দিল আওয়ামী লীগ। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। পরকীয়ায় হাতে নাতে ধরতে পেরে স্ত্রীসহ দুজনকেই কুপিয়ে হত্যা করলেন স্বামী। গাজীপুরের শ্রীপুরে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে অবাধ মেলামেশার সময় এক বিছানায় হাতে নাতে ধরতে পেরে ওই পুরুষসহ নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নিজের স্বামী। এলাকাবাসীর কাছ থেকে জানা গিয়েছে, স্ত্রীকে আগেও অনেকবার সাবধান করেছেন যাতে এসব মেলামেশা না করেন। 4 তারিখ রোজ সোমবার 11:30টায় গাজীপুরের শ্রীপুরে কেওয়া চন্নপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকারী স্বামীর নাম আজিজুল ময়মনসিংহে ত্রিশাল এলাকা থেকে এসে এখানে জমি কিনে বাড়ি করে 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী SS ফ্যাশনে চাকরি করতেন। সেই সুবাদে অনেকেই তার বাসায় আসা যাওয়া করতেন। বিষয়টি স্বামীর কাছে সন্দেহ হলে তার স্বামী আজিজুল তাকে চোখে চোখে রাখতেন। সোমবার 11টার দিকে এক বিছানায় পেয়ে আর সহ্য করতে না পেরে এলোপাতাড়ি কুপালে পরকীয়া প্রেমিক ঘটনাস্থলে সাথে সাথেই মারা যান এবং আজিজুলের স্ত্রী হসপিটালে মৃত্যুবরণ করেন। জানা যায়, পরকীয়া প্রেমিক গাজীপুরের চন্নপাড়া গ্রামে জমি ভাড়ায় নিয়ে SS ফ্যাশন নামে একটি কারখানা চালান তিনি। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে ফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোনে ডক্টর ইউনূস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সোহেল তাজকে নিশ্চয়তা দেন। নভেম্বরের 4 তারিখ রোজ সোমবার সোহেল তাজ এক ফেসবুক পোস্টে একথা জানান। ফেসবুকে তিনি লিখেছেন, 3 দাবি আপডেট। আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজ সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়।
আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমদ এবং জাতীয় 4 নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে। জাতীয় 4 নেতাকে হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ 3 দাবিতে রবিবার পদযাত্রা কর্মসূচি ডেকেছিলেন সোহেল তাজ। এদিন বিকেল 4টায় 3 দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সাকুরা রেস্টুরেন্টের সামনে উপস্থিত হন সোহেল তাজ এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরুর আগেই বিকেল 5টায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধি এসে দাবি সংবলিত স্মারকলিপি নিয়ে গেলে পরে আর পদযাত্রা করার প্রয়োজন হয়নি। তবে এ সময় সাকুরা রেস্টুরেন্টের উল্টো পাশে শতাধিক পুলিশকে রাস্তা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা 3 দাবি হলো, যেহেতু 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রজাতন্ত্র হিসেবে জন্ম লাভ করে, তাই এ দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করতে হবে। নভেম্বরের 3 তারিখে জেলা হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। জাতীয় 4 নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনী সহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। এ বিষয়ে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। সেন্ট মার্টিন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করল প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেন্ট মার্টিন নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। নভেম্বরের 2 তারিখ শনিবার সিএ প্রেস উইং ফ্যাক্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব প্রতিরোধে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সেন্ট মার্টিন কমপক্ষে 20 ধরনের বিপদের মুখে পড়েছে। গত 15 এপ্রিল এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামে একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পর্যটনের কারণে সেন্ট মার্টিনে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট, জোয়ারে সমুদ্র ভাঙন সহ নানা বিপদ দেখা দিয়েছে। 2 মাস ধরে সেন্ট মার্টিনে আরেকটি নতুন বিপদ হাজির হয়েছে। সেখানে দেখা দিয়েছে মারাত্মক ক্ষতিকর সাদা মাছির উৎপাত। এই মাছি সেন্ট মার্টিনে গাছপালা ধ্বংস করছে। সাদা মাছির কারণে গত কয়েক মাসে 300 নারকেল গাছ মারা গেছে। বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করছে। আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপটির 41% প্রবাল ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ থামানো না গেলে 2045 সালের মধ্যে এই দ্বীপের সব প্রবাল ধ্বংস হবে আর দ্বীপটি ডুবে যাবে। সরকার এই দ্বীপ রক্ষায় অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও বেআইনি স্থাপনার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বৃহত্তর জনস্বার্থে। দেশের একমাত্র প্রবালের দ্বীপ সেন্ট মার্টিন বেঁচে থাকবে আগামী প্রজন্মের জন্যও। সেন্ট মার্টিন নিয়ে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, প্রতি সপ্তাহে 200 শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, প্রতি সপ্তাহে 200 জন শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে। আগামী শনিবার থেকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে। শুক্রবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সার্জিস
আলম বলেন, শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই শিরোনামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শুরু হবে শনিবার থেকে। এদিন 4টি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। 8 বিভাগেই শহীদ পরিবারকে সহযোগিতার কাজ করা হবে। তবে প্রথম ধাপে ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। তিনি আরো বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, যা আমাদের নয়। 1600 শুধু এই নম্বরটি থেকে শহীদ পরিবারের কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে। সার্জিস আলম বলেন, আনঅফিসিয়াল আহতদের তালিকায় 24,000 এবং নিহত 1600-র বেশি, যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। নভেম্বরের মধ্যে ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের মধ্যেই সবার কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, প্রত্যেক শহীদ পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ এবং আহত পরিবারকে 1 লাখ করে টাকা দেওয়া হবে। সার্জিস আলমের এই উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে। পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু রবিবার থেকে। পলিথিন বন্ধে দেশব্যাপী উৎপাদনকারীদের বিরুদ্ধে নভেম্বর মাসের 3 তারিখ রবিবার থেকে অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। শুক্রবার 1 নভেম্বর সকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানকালে তিনি একথা বলেন। এর আগে সকাল 10টার পর তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির 7 থেকে 8 সদস্য এই অভিযান পরিচালনা শুরু করেন। এ সময় বাজার করতে আসা সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দোকানদারীদের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। পলিথিনের বিরুদ্ধে এরকম অ্যাকশন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকল। গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দীদের কষ্টের কথা স্মরণ করিয়ে দিবে। 28 অক্টোবর রোজ সোমবার গণভবন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের স্মরণে গণভবনে একটি জাদুঘর নির্মাণ দ্রুত সময়ে করতে উপদেষ্টাদের নির্দেশ দেন। পরিদর্শনকালে ডক্টর ইউনূস উপদেষ্টাদের জাদুঘর নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। তিনি ডিসেম্বরের মধ্যে জাদুঘরের নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, গণভবন জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের স্মৃতি সংরক্ষিত থাকবে এবং তার বিরুদ্ধে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ফুটে উঠবে। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে 2009 থেকে শুরু হওয়া দুর্নীতির চিত্র এই জাদুঘরে সংরক্ষিত থাকবে। তিনি জানান, তারা অন্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন, যেসব দেশ তাদের বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করেছে। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর মইনুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন, তাই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো অধিকার নেই। তিনি বলেন, ছাত্রলীগের সমাবেশ করার অধিকার নেই। তারা সেই চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতো তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন। আইজিপি মইনুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে কোনো ধরনের অস্থিতিশীলতার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছে, তার মানে এই নয় যে তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বদলি বা ক্লোজডের বিষয়টি একটি প্রাথমিক প্রক্রিয়া। মইনুল ইসলাম বলেন, কতিপয় পুলিশ সদস্য জড়িত মামলাগুলোর তদন্ত চলমান, তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। নেতৃত্ব পর্যায়ে গুটি কয়েক বিপদগামী অফিসারের কারণে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি বলেও মন্তব্য করেন মইনুল ইসলাম। তিনি বলেন, এবার জনগণের আকাঙ্ক্ষা পূরণের পুলিশ তৈরি করতে চাই সরকার। রাজনৈতিক নেতা ও পুলিশ সদস্যের উদ্দেশ্যে আইজিপি বলেন, প্রশাসন ও রাজনীতি একসাথে মেলাবেন না। যে পুলিশ রাজনীতি করতে চান তারা দয়া করে চাকরি ছেড়ে চলে যান, আর যে রাজনৈতিক ব্যক্তিরা পুলিশকে ব্যবহার করতে চান তারাও এটা থেকে বিরত থাকবেন। তাহলে পুলিশের যে কাঙ্ক্ষিত সংস্কার শুরু হয়েছে সেটা সম্ভব হবে। আইজিপি বলেন, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টরা বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করেছে। ওই অস্ত্র তারা ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করেছে। আমরা চেষ্টা করছি এসব অস্ত্র সরকারের কাছে জমা করতে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন আইজিপি। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি মইনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যান। সেখানে আবু সাইদের কবর জিয়ারত শেষে তার মা বাবা ও স্বজনদের সাথে কথা বলেন। আইজিপি মইনুল ইসলামের এই বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। কিছু পাঁচাটা আওয়ামী লীগের বানরের দল নিউজ করছে তাদের নানি নাকি দেশে চলে এসেছে। তাদের নিউজগুলো এমন যে চট করেই দেশে চলে আসলো খালা, কালকেই দেশে ফিরবেন দাদি, দেশে ফিরেই সব কটাকে জেলের ভাত খাওয়াবেন ফুফু, খালাম্মাকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ। চাচি ছাড়া দেশের গতি নেই। নানি আমাদের পদত্যাগ করেননি, আপনাদের খালা নানি চাচি ফুফু পদত্যাগ করেননি, তাহলে দেশ ছেড়ে পালালেন কেন? দেশেই থাকতেন, দেশের মানুষকে শান্ত করে তাদেরকে বুঝিয়ে নিজের ক্ষমতায় টিকে থাকতেন। আপনাদের নানি যদি পদত্যাগ না করেই থাকেন, পালিয়ে তো গেছেন। পালিয়ে যাওয়া মানেই পদত্যাগ করা। আপনার নানি বলেছিল মিজানুর রহমান আজহারীকে সাহস থাকলে দেশে আসতে, সে দেশে ফিরে এসেছে। আপনাদের নানির এতই ক্ষমতা, তাহলে বলুন ফিরে আসুক দেশে। সকলেই চাই সে দেশে ফিরে আসুক, এসে একটু গরম ডিম খেয়ে যাক। এমন একটা নিউজ দেখেছি, সেখানে তারা বলছে বেশি কথা বললে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো, জানালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তাদের নিউজটি ছিল এমন, আমি কোনো কুঠার উপদেষ্টা বা মন্ত্রী নই যে চাইলেই আমাকে পদত্যাগ করানো যাবে। এবার সংবাদ সম্মেলনে এসে সরাসরি হুঙ্কার দিয়ে বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর পদত্যাগের দাবি উঠাই এবার মুখ খুললেন তিনি বলেন, পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবুও দেশের এবং দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপদেশ দিয়েছিলাম। তাদের এই নিউজটি সম্পূর্ণ মিথ্যা, যার কোনো সত্যতা নেই। শেখ হাসিনা চাইলেই দেশে ফিরতে পারবেন না, এত সহজ নয় তারা যা ভাবতেছে। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। শেখ মুজিবের শাসন আমলের সময় অনেক অনিয়ম, দুর্নীতি এবং স্বৈরাচারী মতন জঘন্য কাজ করেছেন তিনি। এই মন্তব্য নিয়ে নতুন কিছু বলার নেই। মুজিব সরকারের পতন হলে ঢাকায় চলেছিল মিষ্টি বিতরণের কাজ। ওই দিন শহরে কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি শেখ হাসিনার আমলেও সেই স্বৈরাচারী পরিচয় দেন শেখ হাসিনা। বিভিন্ন গুম, খুন এবং অনিয়মের উপরে চালিয়েছেন দেশ, শাসন করেছেন নিজের ইচ্ছে মতো। তার বিরুদ্ধে কেউ কিছু বললেই করেছেন গুম, রেখেছেন আয়না ঘরের মতো জঘন্য এক জায়গায়। তার এই অত্যাচার সইতে না পেরে ক্ষেপে উঠেছে সাধারণ ছাত্র থেকে শুরু করে জনগণ।
এবং তারই ধারাবাহিকতায় গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দেশের হাল ধরেন ডক্টর ইউনূস। গতকাল 20 অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবই প্রথম স্বৈরতন্ত্রের জমিন তৈরি করে ফ্যাসিবাদের বীজ বুনেছিল। তিনি যদি 15 বছর দেশ শাসন করতেন তাহলে শেখ হাসিনাকেও ছাড়িয়ে যেতেন। রোববার 20 অক্টোবর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে মুজাফর রহমান চৌধুরী মিলনায়তনে ডায়ালগ ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদী বয়ান নির্মাণে গণমাধ্যমের ভূমিকা একটি পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ডায়ালগ ফর ডেমোক্রেসির আহ্বায়ক শেখ মোহাম্মদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং ইনকিলার মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। মাহমুদুর রহমান বলেন, শেখ মুজিব দেশে ফেরার পর প্রথম যে ব্যবস্থাগুলোকে ধ্বংস করেছে তার মধ্যে অন্যতম গণতন্ত্র। বক্সাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন তিনি। শেখ মুজিব 3.5 বছরের শাসনে বাকশাল প্রতিষ্ঠা করেছে, দুর্ভিক্ষে মানুষ মেরেছে, রক্ষী বাহিনীর মাধ্যমে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যা করেছে, দেশের সব মিডিয়া বিরোধী মতের কণ্ঠকে রোধ করেছে। আজ শেখ মুজিব বাংলাদেশের স্বৈরতন্ত্রের রাস্তা দেখিয়ে গেছে। শেখ হাসিনা তার বাবার পথেই গত 15 বছর হেঁটেছেন। ফ্যাসিবাদ নির্মাণে বেশ কয়েকটি চলক উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ বেশ কয়েকটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত হয়: কার্লট চরিত্র তৈরি, পাবলিক এনিমি তৈরি, রাষ্ট্রীয় সন্ত্রাস, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা ও ফ্যাসিবাদ বয়ান প্রচারে মিডিয়া নিয়ন্ত্রণ। এই বিষয়গুলোর মাধ্যমে সাবেক সরকার দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। উন্নয়নের নামে দেশে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে তাদের মাধ্যমে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় মিডিয়ার মদত ছিল উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া এই ফ্যাসিবাদ নির্মাণে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। গত 15 বছরে মিডিয়াকে কাজে লাগিয়ে অসংখ্য মানুষের অধিকার হরণ করা হয়েছে। জঙ্গি কার্ড ব্যবহার করে ইসলামী ফোবিয়াকে ছড়ানো হয়েছে। বেশ কিছু পত্রপত্রিকা সেখানে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এখনো আমরা দেখছি মিডিয়া ফ্যাসিস্টদের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। তারা বলছে শেখ হাসিনা খারাপ, কিন্তু শেখ মুজিব ভালো। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামও দেখছি সে কথা লিখেছে। কিন্তু শেখ মুজিবের প্রত্যাবর্তনের পরের চিত্র হাসিনার থেকে ভয়ঙ্কর ফ্যাসিস্টের চিত্র। মিডিয়ার উচিত 15 বছরে যা হয়েছে সেটা নিয়ে রিভাইজ করা, সেই সঙ্গে আর্থিক খাতগুলোতে কিভাবে আওয়ামী সরকারের প্রকল্পের নামে দুর্নীতি করেছে তার পর্দা ফাঁস করা। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 15 বছরে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীর অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং গণমাধ্যম কিভাবে তা বৈধতা দিয়েছে তা ইতিহাসে খুব অদ্বিতীয় ঘটনা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ এবং বিশ্বের গবেষকরা একটি নির্মোহ গবেষণা করতে পারেন। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে আমরা যেন কখনোই কোনো জনগোষ্ঠীকে বাদ না দেই। গত 15 বছরে প্রতি পরতে পরতে এটা ছিল। বিভিন্ন পত্রিকায় শিরোনামের মাধ্যমে গ্রেপ্তারকে ন্যায্যতা দিয়েছে, বিচার বহির্ভূত হত্যাকে ন্যায্যতা দিয়েছে। 2013 সালের 6 মে হেফাজতের উপর ক্র্যাকডাউনের পর একটি পত্রিকার লেখক প্রথম পাতায় হেফাজতকে এনসিয়েন্ট এনিমেলের সাথে তুলনা করেছে। কিভাবে গণতন্ত্র না থাকাই ভালো তা দেখানো হয়েছে। তিনি আরো বলেন, গত 5ই আগস্টের আগেও বাংলাদেশের গণমাধ্যমে পাকিস্তান আমলের কায়দায় ছাত্রদের সন্ত্রাসী দুর্বৃত্ত হিসেবে উপস্থাপনা করা হয়েছে। অনেকে গণমাধ্যমে গিয়ে অনবরত এমন মতামত দিয়েছে। গণমাধ্যমকে সঠিক পথে আনতে সব মতের মানুষকে জায়গা দিতে হবে। গত 15 বছরে গণমাধ্যমকে নিজেদের ভূমিকা নিয়ে একটি নিজস্ব অনুসন্ধান করার আহ্বান জানান তিনি। তার এই মতামত আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। তো অনেক কিছু রিয়েলাইজ করতে পেরেছি। ওর আগ পর্যন্ত আমার অন্য কোনো কিছু নিয়ে ফোকাস ছিল না লাইফে, শুধু ক্রিকেট ছাড়া। ওর পর থেকে আই স্টার্টেড প্ল্যানিং একটু একটু করে। ওর আগ পর্যন্ত আমি কিচ্ছু জানতাম না ক্রিকেট ছাড়া। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলে নেওয়া হয় সাকিব আল হাসানকে। বিদায়ী টেস্টে খেলতে রওনাও দেন দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই ক্রিকেটার। কিন্তু দুবাইয়ে ট্রানজিটে থাকাকালীন নিরাপত্তার স্বার্থে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেয় সরকার। মিরপুরে সাকিবের খেলা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। এই সময়ে অভিজ্ঞ এই ক্রিকেটার এক ভিডিওতে এমন বার্তা দিলেন যা নিয়ে শোরগোল অবস্থা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের বিমান ধরার কথা ছিল সাকিবের, কিন্তু এদিন মিরপুর স্টেডিয়ামে তাকে না খেলানোর বিক্ষোভ হয়। মিরপুরে ছাত্র জনতা নামে একদল আন্দোলনকারী বিসিবিকে
স্মারকলিপি দিয়ে সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। বাদ না দেওয়া হলে অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ঘোষণার হুমকিও দেন তারা। এমন অবস্থায় মানসিকভাবে ভালো অবস্থায় থাকার কথা নয় সাকিবের। নিজের দেশে ফিরতে পারছেন না তিনি, খেলতে পারছেন না বিদায়ী টেস্টে। এর মাঝে ভিডিওতে তার দেওয়া বার্তা বিস্ময় জাগানোর মতোই। আবুধাবি টি10 লিগে সাকিবের দল বাংলা টাইগার্সে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে সাকিবের বার্তাটা এমন, ভালোবাসুক কিংবা ঘৃণা করুক সেটার পরোয়া নেই তার, কিন্তু তার সঙ্গে কেউ যেন খেলা না করে। ভিডিওতে কেবল সাকিবকেই দেখানো হয়েছে। সাকিব বলেন, আমার জীবন, আমার নিয়ম, আমার ধরন, আমার আচরণ। আমাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, আমি পরোয়া করি না, কিন্তু আমার সঙ্গে খেলবেন না। 2 ঘন্টা আগে পোস্ট করা এই ভিডিওটি বাংলা টাইগার্সের কোনো প্রমোশনাল অংশ কিনা সেটা পরিষ্কার করা হয়নি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। পোস্টটির ক্যাপশনেও সাকিবের কথা দেওয়া হয়েছে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বিক্ষোভের কারণে সাকিবের নিরাপত্তার স্বার্থেই তাকে দেশে না আসতে নিরুৎসাহিত করেছেন সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষায় আশু ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি। ভারত সফরে টেস্ট অবসরের ঘোষণা দেন সাকিব। বিদেশে ঘোষণা দিলেও ঘরের মাঠ থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানান দেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে দেশের মাটিতে খেলতে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন তিনি, পাশাপাশি নির্বিঘ্নে দেশ ছাড়ার নিশ্চয়তাও চান সাকিব। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হন তিনি। গত আগস্টে ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় নাম আসে সাকিবের। তাকে 28 নম্বর আসামি করা হয়। ছাত্র আন্দোলনে নীরব ভূমিকায় থাকার কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছেন সাকিব আল হাসান। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। মনোভাব ডেভেলপ হয়ে গেছে যে জিহুজুর বলে যে চেয়ারে বসে থাকে তাকে খুশি রাখতে পারলেই বোধহয় হয়ে যায়, কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। এখন কিন্তু সেই পরিস্থিতি নাই এবং ভবিষ্যৎ বাংলাদেশে সেই পরিস্থিতি থাকবে না। সিন্ডিকেট ভাঙতে কড়া হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ 19 অক্টোবর রোজ শনিবার বিকেল 5টা নাগাদ সিন্ডিকেট নিয়ে ভোক্তা অধিকার সংগঠনের সাথে এক মিটিংয়ে আসিফ মাহমুদ সকলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্যটি এমন ছিল, ভোক্তা অধিকার আপনারা কয়টা অভিযান চালিয়েছেন বা কি পরিমাণ কাজ করেছেন সে বিষয়ে আমি কিছুই পাইনি। আমি রিপোর্টগুলো দেখেছিলাম। আমাকে কমার্স সেক্রেটারি আপনাদের কাজের 3টি ডেটের 3টি রিপোর্ট আমাদেরকে পাঠিয়েছেন। তার মধ্যে আমি শুধু একদিন চট্টগ্রামের নাম পেয়েছি, বাকি দুইটা রিপোর্টে চট্টগ্রামের নামই নেই। প্রায় 40 থেকে 45টা জেলায় অভিযান চলেছে, কিন্তু চট্টগ্রাম 3 দিনের মধ্যে 2 দিনই তারা কোনো প্রকার অভিযান চালায় নাই। আমার মনে হয় এই জায়গায় আপনাদের সদিচ্ছার ঘাটতি আছে, সরকারের প্রতি অসহযোগিতার ব্যাপার আছে, কারণ সরকার থেকে স্পষ্ট ভাষায় নির্দেশনা দেওয়া আছে এবং ভোক্তা অধিকারের যেই সেটআপ আছে তার উপরে গিয়েও একটা টাস্ক ফোর্স করা হয়েছে যাতে তাদেরকে নিয়ে আপনারা মাঠে কাজ করতে পারেন, এবং ঢাকায় কিন্তু সেই কাজটি করা হচ্ছে। আমাদের বাণিজ্য সচিব নিজে বাজারে গিয়েছেন, ঢাকায় হচ্ছে, কিন্তু চট্টগ্রামের মতো এমন একটা গুরুত্বপূর্ণ শহরে 3 দিনের মধ্যে 2 দিন আপনাদের উপস্থিতি পাই নাই। এখনো পর্যন্ত আপনাদের সরকারের প্রতি যেই অসহযোগী আচরণ আছে সেটার জন্য এটাই সর্বশেষ ক্যাবিনেট মিটিং। আমাদেরকে হয়তো অনেক কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবের পর কোনো কিছু আর সিস্টেম হয়ে চলে না। আমরা এখনো সিস্টেমটাকে বজায় রেখেছি এবং আমরা প্রত্যাশা করব আপনারা আমাদেরকে এটা বজায় রাখতে সাহায্য করবেন, এবং যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে তাহলে আমরা সিস্টেম ভাঙবো। প্রয়োজন হলে আমরা সেখানে নতুন নিয়োগ দিয়ে নতুন লোকজনকে বসাবো, কারণ আপনাদের এতগুলো পড়াশোনা প্রশাসনিক অভিজ্ঞতা থাকার পরও আপনারা যদি ঠিকঠাক কাজ না করতে পারেন তাহলে আমরা সেখানে নতুন লোক নিয়ে দেখি আপনাদের থেকে বেটার হয় কিনা। আপনাদেরকে রেখে আমরা কি করব? এ সময় তিনি বলেন, আপনাদের কাজে কোনো প্রকার বাধা আসলে আপনাদের তো স্পেশাল আইনে তাদেরকে অ্যারেস্ট করার অধিকার আছেই। যারা সিন্ডিকেট করছে
তাদেরকে আপনারা বিশেষ ক্ষমতা ব্যবহার করে অ্যারেস্ট করেন এবং সেটার জন্য আপনাদের যতটুকু স্থানীয়ভাবে সহযোগিতা করার প্রয়োজন ছাত্ররা আছে এবং যে সকল রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করছে তারা আপনাদেরকে সাহায্য করবে। আপনারা কোনো ভালো কাজ করতে চাইলে যদি বাধাপ্রাপ্ত হন তাহলে আমার বিশ্বাস জনগণই তাদের উচিত শিক্ষা দিয়ে আসবে। তারপরও আপনারা কেন কাজ করছেন না, আপনাদের সদিচ্ছেগুলো কেন নাই আমি ঠিক বুঝতে পারছি না। বিগত যেই সরকারের আমলে জি হুজুর বলে চেয়ারে যে বসে থাকে তাকে খুশি করা যে মনোভাব সেটা আর রেখে লাভ নাই, কারণ কাজ না করে জি হুজুর বলে আপনার আর ক্ষমতায় থাকতে পারবেন না। আসিফ মাহমুদের এই বক্তব্যটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশে কিভাবে চলতে হয় ওটা জানা শিখছি ওই সাসপেনশনের পর থেকে। এর আগ পর্যন্ত জানতাম যে এটা আমার গোল, এটা আমার ফোকাস এবং রাস্তা সোজা, আমি যদি এটা ফলো করি আমি পৌঁছে যাব। বর্তমানে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম হলো সাকিব আল হাসান। ক্রিকেটাঙ্গন থেকে ধরে রাজনীতির মাঠেও রয়েছে তার বেশ আলোচনা সমালোচনা। ছাত্র আন্দোলনের সময় নিজের নীরবতায় দুঃখ প্রকাশ করলেন সাকিব আল হাসান, দিলেন রাজনীতিতে নামার ব্যাখ্যাও। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান, যেখানে নিজের রাজনীতিতে আসা ও সংসদ সদস্য হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। পাশাপাশি কথা বলেছেন শেষ ম্যাচ খেলা নিয়েও। সেই পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো। সাকিব আল হাসানের পোস্টটি হলো, আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে আজকে এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল আত্মত্যাগকারী ছাত্রদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও সমবেদনা। যদিও স্বজনহারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না, সন্তান হারানো কিংবা ভাই হারানো বেদনা কোনো কিছুতেই পূরণযোগ্য নয়। এই সংকটকালীন সময়টাতে আমার উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তোবা এভাবেই মনক্ষুণ্ণ হতাম। আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা 1 আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়ন সরাসরি ভূমিকা রাখাটা অনেক কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়াই আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক, দিন শেষে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতে থেকেছি অন্তর থেকে ক্রিকেটারকেই ধারণ করেছি। এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের এই সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেট মাঠে ব্যাট ধরেছি তখন আমার সঙ্গে ব্যাট ধরেছেন আপনারাও। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচে ভরা ভিড় আমাকে শক্তি জুগিয়েছে। আমি জিতলে আপনারা সবাই জিতেছেন, আমি হেরে গেলে হেরে গেছেন আপনারা সবাই। আপনারা জানেন খুব শীঘ্রই আমি আমার শেষ টেস্ট ম্যাচটি খেলতে চাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা, তাই আমার শেষ ম্যাচে এই গল্পের শেষ অধ্যায়ে আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বিদায় নিতে চাই। বিদায় বেলায় সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করছে। বিদায় বেলায় সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে, আবার আমার খারাপ বেলায় যাদের চোখ ছলছল করে কেঁদেছে। আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি, এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থেকে গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক আমি নই আপনারা। সাকিব আল হাসান সম্পর্কে আপনাদের সকল মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকল। কি হচ্ছে এখানে?
মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না, তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে চাকরি চাইরা, নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে নামাজ পড়ো। চাকরি ছেড়ে নামাজ পড়তে হবে, চাকরি করতে চাইলে নামাজ পড়া যাবে না। 95% মুসলমানের এই দেশ আমাদের বাংলাদেশ, যেখানে নামাজের সময় হলেই আমাদের কর্মস্থলগুলোতে নামাজের জন্য রয়েছে বিরতির ব্যবস্থা, অথচ সে দেশেই নামাজ পড়তে চাইলে চাকরি থেকে বের হয়ে যেতে হবে। এমনই এক বার্তা দিলেন প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে। এমনই অভিযোগে আন্দোলন করলেন প্রাণ আরএফএল গ্রুপের শোরুম ম্যানেজাররা। তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, আমাদের কাজের মধ্যেই মিটিং থাকে, যেটা আমাদের প্রতিদিনই করতে হয়। আমাদের এই মিটিংগুলো সব সময় নামাজের টাইমেই ডাকা হয়। এ বিষয়ে আমরা আমাদের স্যারদের বললে তারা বলেন যে প্রাইভেট সেক্টরে কাজ করতে আসছেন, নামাজ নিয়ে পড়ে থাকলে হবে না, নামাজ পড়তে হলে চাকরি ছেড়ে বাড়িতে গিয়ে নামাজ পড়তে হবে। তখন হতাশ হয়ে ফিরে যান তারা। কিছুদিন পর আবার এ বিষয়ে বলা হলে রিটেল ম্যানেজার জাকির এবং এরিয়া ম্যানেজার ইকরামুল আসেন তাদের অফিসে। এসে সরাসরি তাদেরকে হুমকি দেন যে কোন শিবিরের বাচ্চা বলেছে যে নামাজের সময় মিটিং করতে পারবে না, এবং অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন আবার যদি কেউ নামাজ নিয়ে কথা বলেন তাহলে সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, এবং তাদের অবৈধ সিপিডি টিম গঠন করা আছে, যারা তাদের কর্মী যদি তাদের কোনো কথা না শুনেন তাহলে তাদেরকে ধরে নিয়ে অবৈধভাবে নির্যাতন করে থাকেন। তারা আরো দাবি করেন যে শুক্রবারেও তাদের কোনো বন্ধ বা বিশ্রাম দেওয়া হয় না, কোনো প্রকার সরকারি বেসরকারি ছুটি তারা পান না, এমনকি শবে বরাত এবং কদরেও মিলে না ছুটি, ঈদেও পাওয়া যায় না পর্যাপ্ত ছুটি, যাতে তারা তাদের ঈদগুলো পরিবারের সাথে কাটাতে পারেন। তবে এ বিষয়ে তাদের তেমন প্রশ্ন না থাকলেও তাদের প্রশ্ন হলো নামাজেই কেন তারা বাধা দেয়। তারা এ বিষয়ে সরকারের কাছে বিচার চেয়েছেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতদিন তিনি সেখানেই অবস্থান করেছিলেন। ভারতে থেকে সংযুক্ত আরব আমিরাতে ও ফিনল্যান্ডে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে সাবেক এই প্রধানমন্ত্রী দুবাইয়ে আশ্রয় পেয়েছেন বলে এক গোপন সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কবে গিয়ে পৌঁছান তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় শেখ হাসিনার নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা দুবাইয়ের শামীম ওসমানের বাসাতেই আছেন। অপরদিকে বিশ্বস্ত একাধিক সূত্র বলছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রের সাথে শেখ হাসিনার রাজনৈতিক সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। তাই আশ্রয় চাইলেও তারা আশ্রয় না দিয়ে মুখ ফিরিয়ে নেন। ফলে শেখ হাসিনার আশ্রয় শেষ পর্যন্ত দুবাইতেই হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। যদি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে যেতে পারতেন তাহলে হয়তো তিনি সজীবের বাসায় উঠতেন। তবে এখন যেহেতু দুবাইয়ে আশ্রয় পেয়েছেন সেজন্য শেখ পরিবারের বিশ্বস্ত শামীম ওসমানের দুবাইয়ের বাড়িতেই নিরাপদ থাকবেন বলে মনে করেন শেখ হাসিনা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ ছাড়ার পর এটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সেহেতু তার এই ভিসাটি আর বৈধ থাকছে না। এর আগেই ভারতীয় এক গণমাধ্যমে জানানো হয়েছে শেখ হাসিনা যদি দীর্ঘ সময় ভারতে থাকেন তাহলে দেশের জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশের নতুন সরকার তার বিচারের জন্য ফেরত চাইতে পারে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও আফগান সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারত আশ্রয় দেয়নি। অপরদিকে জুলাই হত্যাকাণ্ড সহ সকল গণহত্যাকাণ্ডের জন্য মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। এসব মামলার কাজও খুব দ্রুত হবে বলে জানা গেছে। এখন অপেক্ষার বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে। এই ছিল এখনকার মতো। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।
গাজায় একটি মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত প্রায় 18 জনেরও বেশি। ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। আল জাজিরা আরাবিক জানিয়েছে, গাজার দেইর এল বালাহ এলাকায় আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে শাহাদা আল আকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন, দেইর এল বালাহ এলাকায় শাহাদা আল আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করেছিল বলে ওই এক্স বার্তায় জানানো হয়। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার 1 বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার 7 অক্টোবর। এ হামলার জেরে ফিলিস্তিনের গাজায় এখনও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকালে নিজ গায়ে আগুন দিলেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। এই ব্যক্তির একাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। ছবিতে তার এক হাতে আগুন জ্বলতে দেখা যায়। একই সঙ্গে আগুন নেভানোর জন্য পথচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেষ্টা করতে দেখা যায়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলেছেন, গতকাল শনিবার রাতে রাজধানী ওয়াশিংটন ডিসির ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা এলাকায় এই ঘটনা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের 1 বছর পূর্ণ হচ্ছে 7 অক্টোবর। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বের হয়। বিক্ষোভে প্রায় 1000 মানুষ অংশ নেয়। গায়ে আগুন দেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি ওয়াশিংটন পোস্ট। তবে সংবাদ মাধ্যমটি বলেছে, যে ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন তার দাবি তিনি সাংবাদিক। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে অপতথ্য ছড়ানোর জন্য তিনি দায়ী। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, আগুন দ্রুত নেভানো হয়। নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসার জন্য এই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত জীবনের জন্য হুমকি স্বরূপ নয়। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। সেদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের তথ্যমতে হামাসের এই হামলায় 1200 জন নিহত হয়। তারা প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। জবাবে 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের এই হামলা চলমান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলি হামলায় প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত প্রায় 97,000। ইসরায়েলি হামলায় উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার 23 লাখ অধিবাসী প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। উপত্যকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে গতকাল শনিবার ও আজ রবিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রধান শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তারা গাজা সহ বৃহত্তর মধ্যপ্রাচ্যে রক্তপাত বন্ধের দাবি জানিয়েছেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।